দেখো সবাই, ভয়েস চেঞ্জ সাম পিকুলিয়ার টাইপস। পিকুলিয়ার মানে কি? আমরা কি জানি পিকুলিয়ার মানে কি? অদ্ভুত রকমের, যেটা সাধারণভাবে যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমরা করেছি বা শিখেছি, এটা তার থেকে অদ্ভুত রকমের বা ভিন্ন রকমের তোমাদের কাছে মনে হবে। তো প্রথম যেটা করানো হচ্ছে, একদম একের দাগে লেখা হয়েছে ইন কেস অফ ডাইট্রানজিটিভ ভার্ব। আমরা জানি কি জানি, মনো, ডাই, ট্রাই, জানি তো, জানো তো, তারপর টেট্রা, পেন্টা, হেক্সা, হয়তো। তাহলে এই যে ডাই মানে কি, ডাইয়ের দ্বারা কটা বোঝানো হয়? দুটোকে বোঝানো হয়। তোমরা সবাই জানো যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। ট্রানজিটিভ মানে সকর্ম ক্রিয়া, মানে যে ক্রিয়ার অর্থ প্রকাশ করার জন্য কর্মের সাহায্য দরকার হয়। কর্ম মানে অবজেক্ট। মানে আমি যদি এরকম বলি যে আমি কিনেছি, আমি কিনেছি, তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার কি কিনেছেন? আমি বলি আমি একটা মাইক্রোফোন কিনেছি, তখন তোমার সেন্সটা ক্লিয়ার হচ্ছে যে স্যার একটা মাইক্রোফোন কিনেছেন। তাহলে যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য অবশ্যই কর্মের উপর ডিপেন্ড করে, অর্থাৎ অবজেক্টের প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো? সকর্ম ক্রিয়া, তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। এখন এখানে যে আমি লিখেছি ইন কেস অফ ডাই ট্রানজিটিভ, সামনে ডাই যোগ করা আছে, ডাই মানে দুটো। তাহলে যে ভার্বের দুটো অবজেক্ট থাকবে, একটা নয় দুটো অবজেক্ট, তাকে আমরা কি বলবো? ডাই ট্রানজিটিভ ভার্ব। তাহলে যখন আমি দেখবো যে অ্যাক্টিভ ভয়েসে কোনো একটা ভার্বের দুটো অবজেক্ট আছে, দেখো তুমি এখানে আমি একটা উদাহরণ তুলেছি ডাই ট্রানজিটিভ অবজেক্টটা বোঝানোর জন্য। ফাদার গেভ, বাবা দিয়েছিলেন। আমরা জানি ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ওই ক্রিয়ার অবজেক্ট, তাই তো? তাহলে এখানে যে অবজেক্টটা আমরা পাচ্ছি এটা হচ্ছে কি? গেভ। সরি, যে ভার্বটা পাচ্ছি সেটা হচ্ছে কি? গেভ। এবার এই গেভকে তুমি একবার প্রশ্ন করো হোয়াট, কি দিয়ে, আরেকবার প্রশ্ন করো কাকে, হুম দিয়ে। তাহলে বাবা দিয়েছিলেন, বাবা কি দিয়েছিলেন প্রশ্ন করো, কি পাবে উত্তর? এ পেন। বাবা একটা পেন দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? হুম। কাকে দিয়েছিলেন? না আমাকে, মি। তাহলে আমি এই যে গেভ এই ভার্বের কটা অবজেক্ট পাচ্ছি? দুটো। একটা হচ্ছে মি, আরেকটা হচ্ছে পেন। এইবার তোমরা বলো তো, অবজেক্ট তো দুরকম পেলাম, এদের মধ্যে একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সেটা যার দ্বারা কোনো বস্তুকে বোঝাবে। এখানে বস্তু কোনটা? এ পেনটা হচ্ছে বস্তু, তাহলে এইটা হচ্ছে কি? ডাইরেক্ট অবজেক্ট। আর যার দ্বারা ব্যক্তি বোঝাচ্ছে সেটা কি? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি এই যে সেন্টেন্সটা বিশ্লেষণ করলাম, অ্যানালাইজ করলাম, এক্সপ্লেন করে বললাম যে এই বাক্যের মধ্যে আমি পাচ্ছি ভার্ব গেভকে, যে ভার্বের দুটো অবজেক্ট আছে, মি একটা অবজেক্ট, এ পেন একটা অবজেক্ট। তাহলে এই যে ভার্বটা কোন ভার্ব? ডাই ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি যখন অ্যাক্টিভ ভয়েসে ভার্বটাকে ডাই ট্রানজিটিভ রূপে পাবো, তখন তার ক্ষেত্রে আমি ভয়েস চেঞ্জ কিভাবে করব, তারই নিয়মটা উপরে ইয়েলো কালারে আমি লিখেছি, দেখো। দেখো, তাহলে ইন কেস অফ ডাইট্রানজিটিভ ভার্ব, যখন আমি অ্যাক্টিভ ভয়েসে ডাইট্রানজিটিভ ভার্ব পাবো, তার ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে গেলে মেথডে এর দাগে বলেছি চুজ এনি ওয়ান অফ দ্য টু অবজেক্টস অ্যাজ প্যাসিভ সাবজেক্ট। আমরা যখন প্যাসিভ ভয়েসে কনভার্ট করি, কি করি? সবসময় অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়, তাই তো?
তাহলে বলা হচ্ছে আমি তো অবজেক্ট এখন আর একটা পাচ্ছি না, আমি কটা পাচ্ছি? দুটো পাচ্ছি। বলেছে তুমি যে কোনো একটা অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বাছাই করো বা ধরে নাও, ব্যবহার করো। এবার আমি বলবো তুমি সবসময় ব্যক্তিবাচক যে কর্ম, অর্থাৎ যাকে আমরা হুম দিয়ে প্রশ্ন করে পাবো, সেই সবসময় ব্যক্তিবাচক অর্থাৎ মি। এই যে আমি এখানে পাচ্ছি কি মি, এই যে মি, আমি কি করব? এইটাকে বলবো সবসময় তোমরা ব্যক্তিবাচক যে অবজেক্ট তাকে তুমি অ্যাক্টিভ ভয়েসের ওই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে নিয়ে যাবে। এবার আমরা যখন প্রোনাউনের চেঞ্জ পড়ছিলাম বলেছিলাম কি আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়, সি থাকলে হার হয়, দে থাকলে দেম হয়, উই থাকলে আস হয়। তাহলে আই থাকলে যেমন মি হয় অবজেক্ট করার সময়, তেমন অবজেক্টটাকে যখন সাবজেক্টে নিয়ে আসবো মি থেকে হয়ে যাবে কি আই। বুঝতে পারছো তো? তাহলে এখানে যখন আমি ভয়েস চেঞ্জ করব, তাহলে এই নিয়ম অনুযায়ী আমি যেটা লিখেছি ওপরে যে চুজ এনি ওয়ান অফ দ্য টু অবজেক্টস, দুটো বের মধ্যে এনি ওয়ান করতে গিয়ে যে কোনো একটা করতে বলেছি, কিন্তু আমি তাও তোমাদেরকে স্পেসিফিক্যালি উল্লেখ করে বলতেছি যে তোমরা সবসময় ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্টটাকে কি করবে? প্যাসিভের সাবজেক্ট হিসেবে নিয়ে আসবে। এবার মি যখন সাবজেক্ট হিসেবে এলো কি হয়ে গেল? আই হলো তো? এবার এটা ফাদার গেভ, গেভটা কোন টেন্স? পাস্ট টেন্স। আয়ের পরে অক্সিলারি হিসেবে ওয়াজ হবে না ওয়ার হবে? আয়ের পরে ওয়াজ না ওয়ার? হ্যাঁ ওয়াজ। জোরে বলবি তো, আই ওয়াজ। এবার ভার্বটা কি? গিভ, গেভ, গিভেন। ভার্বের থার্ড ফর্ম কি হবে? গিভেন। আই ওয়াজ গিভেন। এইবার পরের নিয়মে চলে আসো, প্লেস দ্য আদার ওয়ান জাস্ট আফটার দ্য V3 ফর্ম অফ দ্য পিভি। তাহলে একটা অবজেক্ট তুমি প্যাসিভের সাবজেক্ট হিসেবে নিয়ে গেছো, আর অন্য যেটা পড়ে আছে সেটাকে কি করতে বলা হয়েছে? এই যে প্যাসিভ ভয়েসের V3 ফর্মের পরে বসিয়ে দাও। কোনটা পড়ে আছে? এ পেন। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন। এবার যেমন বাই কি হবে? ফাদার। বুঝতে পারছো? তাহলে এই যে এইখানে আমি যেটা ইউজ করলাম এ পেন, এই যে এ পেন আমি লিখেছি এখানে, দেখো যে অবজেক্টটাকে ভার্বের থার্ড ফর্মের পরে প্যাসিভ ভয়েসে আমি কোনো রকম পরিবর্তন না করে বসিয়ে দিয়েছি, এটার রূপটা আগে যেমন ছিল এখনো তেমনই আছে, এর রূপের কোনো পরিবর্তন হয়নি, এর আগের রূপই বজায় আছে। এই ধরনের অবজেক্টকে বলা হয় রিটেইনড অবজেক্ট। লেখা আছে দিস অবজেক্ট ইজ কল্ড, যে অবজেক্টটাকে তুমি ভার্বের থার্ড ফর্মের পরে বসাচ্ছ, দিস অবজেক্ট ইজ কল্ড দ্য রিটেইনড অবজেক্ট। তাহলে এটা কি কি বলবো? রিটেইনড অবজেক্ট। বুঝতে কারো সমস্যা আছে? বুঝতে পারছো সবাই? গলা দিয়ে আওয়াজ তো বেরায়নি। এক্ষুনি যদি আমি এই রুম থেকে বেরিয়ে যাই তখন কণ্ঠস্বর একদম বাইরে স্কুল গ্রাউন্ড পর্যন্ত শোনা যাবে। সি বট দেম সাম চকলেটস। এখানে কোনটা কোনটা অবজেক্ট? দেম একটা অবজেক্ট আর সাম চকলেটস একটা অবজেক্ট, তাই তো? তাহলে আমি কি বলেছি? সবসময় ব্যক্তিবাচক যে অবজেক্ট অর্থাৎ কর্ম তাকে তুমি সাবজেক্ট হিসেবে নিয়ে যাবে। তাহলে এর সামনে আসলে কি হবে? দেম থেকে দে হয়ে যাবে, হবে তো? বট পাস্ট টেন্সে আছে, দের পরে কি হবে? ওয়াজ ওয়ারের কোনটা? ওয়ার। ভার্বের থার্ড ফর্ম তো বাই বট বট হয়, তাহলে দে ওয়ার বট। এবার কোনটা পড়ে আছে? সাম চকলেটস বসিয়ে দাও। এবার বাই কে?
সি থাকলে কি হবে? তাহলে এখানে কোনটা রিটেইনড অবজেক্ট? সাম চকলেটসটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। এইটা হচ্ছে রিটেইনড অবজেক্ট। রিটেইনড অবজেক্ট। এইবার তোমার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার আপনি তো ব্যক্তিবাচক অবজেক্ট দিয়ে করালেন, প্যাসিভের সাবজেক্ট হিসেবে ব্যবহার করলেন, তাহলে যদি আমি বস্তুবাচকটা ধরে করি, যদি সাম চকলেটকে ধরে করি বা ওখানে এ পেন ধরে করি, তাহলে কিভাবে হবে? করো একটা, বা তার ক্ষেত্রে কি পার্থক্যটা করার দরকার হয় একটু দেখে নেওয়াটাই ভালো। ধরো আমি এইটাকে আনতেছি আবার, হ্যাঁ কি ছিল? ফাদার গেভ মি এ পেন, আমরা মিকে আই ধরে করিয়েছিলাম, তাহলে এবার আমি এ পেন ধরে করব, এই পেনটাকে আমি প্যাসিভের সাবজেক্ট হিসেবে ধরবো। তাহলে আমি সামনে প্রথমে কি লিখবো? এ পেনটা এবার প্যাসিভের সাবজেক্ট হলো, এ পেন। এবার গেভটা কোন টেন্স? পাস্ট টেন্স। ওয়াজ ওয়্যার এর কোনটা হবে? এ পেন ওয়াজ না ওয়্যার? ওয়াজ। তাহলে এ পেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ পেন ওয়াজ। ভার্বের থার্ড ফর্ম একইভাবে গিভেন যেমন আছে, এ পেন ওয়াজ গিভেন। এইবার কোন অবজেক্টটা পড়ে আছে? মি। এবার মাথায় রাখো এখানে এই মিটা কিন্তু ব্যক্তিবাচক কর্ম, ওর সামনে তুমি খালি মি দিলে হবে না, এটা টু ঢুকাতে হবে। তাহলে এ পেন ওয়াজ গিভেন টু মি, মনে রাখবে এটা, টু মি। এবার যেমন বাই, কে হবে? বাই ফাদার। একইভাবে এবার এইটাকে যদি আমরা করি, এবার সাম চকলেট ধরে করো, বলো আর্য বলো। সাম চকলেটস বট আছে, সি বট দেম সাম চকলেটস, তাহলে কি হবে? সাম চকলেটস ওয়ার বট টু দেম। বাই কি হবে? হ্যাঁ, বাই হার। বুঝতে পারা গেছে? সবাই একটু লাউডলি বল, বুঝতে পারছো সবাই? গুড। রেসপন্সিভ হতে হবে সবসময়।